হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব সিম্পল সেন্টেন্স। দুটো বা তিনটে সেন্টেন্সকে কিভাবে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হয় সেটা আমরা দেখে নেব। এটাকে আমরা সিনথেসিস নামেও চিনি। তাই তোমরা যারা এর আগের ক্লাস সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ওই ক্লাসটা যারা দেখোনি, ওখানে আমি সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড এই তিনটে সম্পর্কে একটা বেসিক আইডিয়া ক্লিয়ার করে দিয়েছি, যাতে তোমাদের সিম্পল, কম্পাউন্ড আর কমপ্লেক্সে আলাদা আলাদা করে ক্লাসে আমি যখন করাবো সেটা তোমাদের সমস্যা না হয়। আমরা সিম্পল সেন্টেন্সকে 6টা নিয়মের মাধ্যমে করতে পারি। প্রথম হচ্ছে আমাদের পার্টিসিপেলের মাধ্যমে করতে পারি, আমরা ইনফিনিটিভ দিয়ে করতে পারি, আমরা নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে করতে পারি, আমরা ফ্রেজ ইন অ্যাপোজিশন দিয়ে করতে পারি, আমরা প্রেপোজিশন উইথ জেরান্ড দিয়ে করতে পারি, আর একটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে করতে পারি। আমরা স্টেপ বাই স্টেপ ক্লাসটাকে এগোবো। প্রথমে আমরা দেখব কিভাবে আমরা পার্টিসিপেল দিয়ে করতে পারি সিম্পল সেন্টেন্স। দুটো সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করব, এটাকে আমরা জয়নিং অফ সেন্টেন্স নামেও চিনি। পার্টিসিপেল কি? পার্টিসিপেল হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। সেটা তোমরা যারা পার্টিসিপেলের চ্যাপ্টার দেখোনি, আমি ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। কিন্তু কিভাবে সিম্পল সেন্টেন্স করতে হয় এটাও তোমরা এই ক্লাস দেখলে বুঝতে পেরে যাবে। দেখো, প্রথম সেন্টেন্স কি? আই গেট আপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। আই ওয়াশ মাই মাউথ, আমি আমার মুখ ধুই। এখানে সিম্পল সেন্টেন্সে আমি কি বলেছিলাম, যে দুটো যদি ফাইনাইট ভার্ব থাকে সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারবো না। এখানে দেখো দুটো ফাইনাইট ভার্ব আছে, একটা হচ্ছে গেট আপ, একটা হচ্ছে ওয়াশ। তাই এটাকে সিম্পল সেন্টেন্স করতে গেলে আমাদের একটাই ফাইনাইট ভার্ব রাখতে হবে। আর আমরা পার্টিসিপল মানে কি জানি, এটা একটা নন ফাইনাইট ভার্ব, যেটা আমি ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের চ্যাপ্টারে বলে দিয়েছি। তাহলে আর পার্টিসিপল কিভাবে করে? ভার্বের সাথে আইএনজি যোগ করে করতে পারি, বা ভার্বের সাথে ইডি, ডি, টি, ইএন এইসব যোগ করে আমরা পার্টিসিপল করতে পারি। এটা তাহলে আমরা যদি বাংলা মিনিং করতে চাই, কি করতে পারি? সকালে ঘুম থেকে উঠে আমি আমার মুখ ধুই। সকালে ঘুম থেকে উঠে আমি মুখ ধুই, সেটাকে আমরা কিভাবে লিখব? তাহলে আমরা যদি লিখি গেটিং আপ ইন দ্য মর্নিং, getting up in the morning, comma, I wash my mouth. Getting up in the morning, getting up মানে কি? সকালে ঘুম থেকে উঠে। এটা কিন্তু হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এটা কিন্তু আর আমাদের ফাইনাইট ভার্ব থাকলো না। তাই এটাকে আমরা আর একটা ভার্ব হিসাবে ধরবো না, ফাইনাইট ভার্ব হিসাবে ধরবো না। আমাদের এখানে তাহলে একটাই ফাইনাইট ভার্ব রয়ে গেল, সেটা হচ্ছে ওয়াশ। তাহলে কি? গেটিং আপ ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে উঠে, আই ওয়াশ মাই মাউথ, আমি আমার মুখ ধুই। তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমরা দুটো সেন্টেন্স থাকলে পার্টিসিপল দিয়ে কিভাবে আমরা সেটাকে সিম্পল সেন্টেন্স করতে পারি। তাহলে ঘুম থেকে উঠিয়া, ঘুম থেকে উঠিয়া বা ঘুম থেকে উঠে, ক্লিয়ার? এই গেল একটা নিয়ম। আর একটা দেখো, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গেছিল। হি লার্নড দ্য লেসন্স, সে পার্টগুলো শিখেছিল। তাহলে দেখো এখানে দুটো ফাইনাইট ভার্ব আছে, একটা হচ্ছে ওয়েন্ট, একটা হচ্ছে লার্নড। কিন্তু এটাকে আমাদের সিঙ্গেল ফাইনাইট ভার্বে আনতে হবে, এটাকে যদি আমরা সিম্পল করতে চাই পার্টিসিপেলের ইউজ করে। তাহলে এটাকে আমরা কি করতে পারি? এটা আমরা করতে পারি হ্যাভিং গন টু স্কুল, he learned the, তাহলে having gone to school, having gone to school, স্কুলে গিয়ে বা স্কুলে যাইয়া বা স্কুলে গিয়ে, he learned the lesson, সে তার পার্টগুলো শিখেছিল। এখানে দেখো গেটিং আপ উঠে, হ্যাভিং গন টু স্কুল স্কুলে গিয়ে, দুটোর মিনিং গিয়ে করে এইরকম বোঝাবে। কিন্তু যখন আমরা শুধু হ্যাভিং ছাড়া, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, যখন আমরা প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার করব তখন আমরা ওই ডাইরেক্ট ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো যখন আমরা প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার করব। আর যখন আমরা পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করব তখন একটা হ্যাভিং আনবো ভার্বের আগে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসাবো। কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এই ভার্বের সাথে আইএনজি যোগ করে অনলি প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে আমরা যে কোনো
সিম্পল সেন্টেন্স করতে পারি। এটাকে যদি আমরা করতাম গোয়িং টু স্কুল, স্কুলে গিয়ে হি লার্নড দ্য লেসন, তাও আমাদের সেন্টেন্স সঠিক হতো। কিন্তু আমরা এই গেটিং এর ক্ষেত্রে হ্যাভিং গট আপ ইন দ্য মর্নিং এটা আমরা করতে পারবো না, কারণ যখন দেখবে পরের সেন্টেন্সটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে তখন সেটা তোমরা গেটিং দিয়ে করবে, বা যখন দেখবে এখানে পাস্ট আছে সেটাকে তোমরা দুভাবেই করতে পারো, হ্যাভিং দিয়েও করতে পারো, আর কি করতে পারো শুধু ভার্বের সাথে আইএনজি যোগ করেও করতে পারো। তাহলে এই রুলসটা কিন্তু অবশ্যই মনে রাখবে। যখন এখানে পাস্ট আছে তখন যদি তোমাদের কনফিউশন ক্রিয়েট না হয়, যদি তোমরা মিনিং ক্রিয়েট করতে না পারো, শুধু ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবে, অত তোমাদের আর মাথা খাওয়ানোর দরকার থাকছে না। কিন্তু যদি তোমরা হ্যাভিং দিয়ে করতে চাও তখন তোমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাতে হবে। আর যদি তোমরা শুধু ভার্বের সাথে আইএনজি যোগ করে পরের সেন্টেন্সটা লিখতে চাও তাহলে তোমাদের কোনো কনফিউশন ক্রিয়েট হবে না। কিন্তু যদি তোমরা হ্যাভিংয়ের কনসেপ্ট মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে হবে এখানে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, আর পরের সেন্টেন্সটা অবশ্যই তোমরা মনে রাখবে এটা যেন পাস্টেই থাকে, তবে কিন্তু আমাদের একটা মিনিং দাঁড়াবে। অন্যান্য ক্ষেত্রেও হতে পারে কিন্তু সেখানে তোমাদের কনফিউশন ক্রিয়েট হবে। তোমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে যদি তোমাদের মনে হয় সহজ তোমরা ওটাই করবে, হ্যাভিংয়ের দিয়ে করার কোনো দরকার নেই। কিন্তু যদি তোমরা মনে রাখতে পারো করতে পারো। পরেরটা দেখা যাক। দ্য বয় স্যাট অন দ্য টেবিল, ছেলেটা টেবিলে বসেছিল। হি রোট এ লেটার, সে একটি চিঠি লিখেছিল। তাহলে সিট স্যাট স্যাট, তাহলে সিটিং অন দ্য সোফা, সিটিং অন দ্য সোফা, এই সরি সিটিং অন দ্য টেবিল বা সোফা যাই হোক না কেন, হি রোট এ লেটার। এখানে আমি সোফা লিখেছি, এখানে টেবিল লিখেছি, তোমাদের কনফিউশন ক্রিয়েট করার কোনো দরকার নেই, তোমরা এখানে টেবিলও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে সিটিং অন দ্য সোফা হি রোট এ লেটার, সোফায় বসে বা সিটিং অন দ্য টেবিল, টেবিলে বসে হি রোট এ লেটার, সে একটি চিঠি লিখেছিল। তোমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে সিম্পল করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো কনফিউশন ক্রিয়েট হবে না, তোমাদের হ্যাভিং কনসেপ্ট মনে না রাখলেও চলবে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। টার্ন টু লেফট রাইট, ডান দিকে ঘোরো, ইউ উইল রিচ দ্য স্কুল, তুমি স্কুলে পৌঁছে যাবে। তাহলে আমরা টার্নিং টু দ্য রাইট, টার্নিং টু দ্য রাইট ইউ উইল রিচ দ্য, তাহলে কি ডান দিকে ঘুরলে তুমি স্কুলে পৌঁছে যাবে। দেখো এখানে সিটিং নন ফাইনাইট, টার্নিংও নন ফাইনাইট হয়ে গেছে, পরেরটা একটা করে আমাদের ফাইনাইট ভার্ব থাকছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। পরেরটা দেখা যাক। মেনি মেন অ্যান্ড ওমেন লিভ ইন ইন্ডিয়া, অনেক পুরুষ এবং মহিলা ইন্ডিয়াতে বাস করে। দে আর হার্ড ওয়ার্কিং, তারা খুব কঠোর পরিশ্রম করে। এটাকেও আমরা পার্টিসিপেলের মাধ্যমে করব। দেখো মেনি মেন অ্যান্ড ওমেন কমা দিতে হবে, লিভিং ইন ইন্ডিয়া, আমরা দেটাকে তুলে দিয়ে শুধু লিখে দেবো কি আর হার্ড ওয়ার্কিং। তাহলে মিনিংটা কি দাঁড়াচ্ছে দেখো, মেনি মেন অ্যান্ড ওমেন, অনেক পুরুষ এবং মহিলা, লিভিং ইন ইন্ডিয়া, এটা কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে পার্টিসিপেল করে দিয়েছি। ক্লিয়ার? লিভিং ইন ইন্ডিয়া, বা এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজও বলতে পারি, তোমাদের অত কনফিউশন করার দরকার নেই, তোমরা পার্টিসিপেল হিসাবেই ধরবে। মেনি মেন অ্যান্ড ওমেন, অনেক পুরুষ এবং মহিলা, লিভিং ইন ইন্ডিয়া, যারা কি করছে ইন্ডিয়াতে বাস করছে, আর হার্ড ওয়ার্কিং, তারা কঠোর পরিশ্রমী। তাহলে হার্ড ওয়ার্কিং কারা? যারা মেন অ্যান্ড ওমেন ইন্ডিয়াতে বাস করছে। তাহলে এখানে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে কমা টেনে দিয়ে এটাকে একটা নন ফাইনাইট ভার্ব করে দিয়েছি। ক্লিয়ার? পরটা দেখা যাক। আই স এ টাইগার, আমি একটি বাঘ দেখেছিলাম। আই গট স্কেয়ার্ড, আমি ভয় পেয়ে গেছিলাম। তাহলে সিইং এ টাইগার, SWING, সিইং এ টাইগার, কমা আই গট স্কেয়ার্ড।
একটা বাঘ দেখে সিং এ টাইগার, একটা বাঘ দেখে কমা আই গট স্কেয়ার্ড, আমি ভয় পেয়ে গেছিলাম। তাহলে দেখো এখানে তোমাদের কিন্তু যে ভার্বটাকে থাকছে সেখানে তোমাদের ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে গিয়ে তার সাথে আইএনজি যোগ করে তবে কিন্তু পার্টিসিপেল করতে হচ্ছে প্রত্যেকটারই ক্ষেত্রে, যেখানে পাস্টে রয়েছে ভার্বের ফর্ম। তাই এটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে। আর কিভাবে খেয়াল রাখবে, এই যে কমাটা দেবে তারপরে পরের সেন্টেন্সটা লিখবে যেখানে ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে কিন্তু তোমাদের সিম্পল সেন্টেন্সে যে পার্টিসিপেলের যে রুলস এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এইটাই হচ্ছে মোটামুটি রুলস পার্টিসিপেল দিয়ে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। এরপরে আমরা দেখে নেব কিভাবে আমরা ইনফিনিটিভ দিয়ে সিম্পল সেন্টেন্স করতে পারি। তাহলে এইবারে আমরা দেখে নেব ইনফিনিটিভ দিয়ে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। তোমরা যারা ইনফিনিটিভের ডিটেলস ক্লাস দেখতে চাও আমি নিচের লিঙ্ক দিয়ে দেবো, দেখতে পারো। তাহলে দেখা যাক ইনফিনিটিভ দিয়ে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স করব দুটো সেন্টেন্সকে। ইনফিনিটিভ মানে কি, টু প্লাস ভার্ব, সেটাকে আমরা নেগেটিভ হিসাবে করলে কি হবে, নট টু প্লাস ভার্ব। ক্লিয়ার? দেখো হি কামস হেয়ার, সে এখানে আসে। হি লার্নস ইংলিশ উইথ মি, সে আমার সাথে ইংলিশ পড়ে। তাহলে হি কামস হেয়ার, হি লার্নস ইংলিশ উইথ মি, সে এখানে আসে, সে আমার সাথে ইংলিশ পড়ে। তাহলে সে আমার সাথে কি জন্য আসে এখানে, ইংলিশ পড়তে, ইংলিশ পড়তে আসে আমার সাথে। তাহলে হি কামস টু ইনফিনিটিভ ভার্ব লার্ন, he comes to learn English with me। তাহলে কি হলো, he comes সে আসে, to learn টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর তার সাথে আমাদের কোনো এস বা ইএস যোগ করার দরকার নেই। ক্লিয়ার? he comes সে আসে, to learn শিখতে, ইংলিশ উইথ মি আমার সাথে ইংলিশ শিখতে। তাহলে টু লার্ন হয়ে গেল আমাদের একটা নন ফাইনাইট ভার্ব, এটাকে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। পরেরটা দেখা যাক, আই অ্যাম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি। আই হ্যাভ টু বাই ফ্রুটস, আমাকে ফল কিনতে হবে। তাহলে আই অ্যাম গোয়িং টু মার্কেট, আই অ্যাম গোয়িং টু মার্কেট টু বাই ফ্রুটস, আমি মার্কেটে যাচ্ছি কি করতে, টু বাই ফ্রুটস, ফল কিনতে। টু বাই হয়ে গেল ইনফিনিটিভ, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। পরেরটা কি, সি ওয়েন্ট টু রিভার, সে নদীতে গেছিল। সি ওয়েন্ট দেয়ার টু বাথ, সে সেখানে গেছিল স্নান করতে। তাহলে সি ওয়েন্ট টু রিভার কি করতে, টু বাথ, স্নান করতে। তাহলে টু বাথ হয়ে গেল আমাদের নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভের সাথে। ক্লিয়ার? আমরা এটাকে সিম্পল সেন্টেন্স করতে পারি। পরটা দেখা যাক, হি উড নট ফেল, সে ব্যর্থ হবে না। হি ওয়াজ ডিটারমাইন্ড, সে মনস্থির করে নিয়েছিল। তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তাহলে প্রথম সেন্টেন্স কি, সে আগে ডিটারমাইন্ড করবে তারপরে সে ফেল করবে, তবে সেটা আমাদের সম্পূর্ণ সঠিক সেন্টেন্সে দাঁড়াবে। তাহলে হি ওয়াজ ডিটারমাইন্ডেড, he was determined not, নেগেটিভ করার জন্য নট, টু ইনফিনিটিভ ফেল ভার্ব। তাহলে এটা হয়ে গেল আমাদের কি, একটা নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ। তাহলে এটাকেও আমরা সিম্পল সেন্টেন্স হিসাবে ধরতে পারি, করতে পারি। দেখা যাক, হি ইজ ভেরি উইক, সে খুব অসুস্থ। হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। হি ইজ ভেরি উইক, সে খুবই অসুস্থ। হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট কাজে লাগবে। দেখো, তার মানে আমরা কি লিখব, হি ইজ টু উইক, টি ডবল ও টু, এতই অসুস্থ যে হি ইজ টু উইক টু ওয়াক। হি ইজ টু উইক, সে এতই অসুস্থ যে সে হাঁটতে পারে না। তাহলে টু ওয়াক হয়ে গেল আমাদের ইনফিনিটিভ, আর একটা টু এখানে আমরা যুক্ত করেছি। এই কনসেপ্ট মনে রাখবে, টি ডবল ও টু মানে এতই বা ও। হি ইজ টু উইক, সে এতই অসুস্থ যে সে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক। ক্লিয়ার? পরটা দেখা যাক, আই এম ভেরি মাচ টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। আই ক্যান নট ওয়ার্ক, আমি কাজ করতে পারি না। একই কনসেপ্ট। তাহলে আই এম টু টায়ার্ড, আই এম টু টায়ার্ড টু ওয়াক, আমি এতই অসুস্থ যে আমি ওয়ার্ক। আই এম টু টায়ার্ড, আমি এতই অসুস্থ যে আমি কাজ করতে পারি না। তাহলে এটা হয়ে গেল আমাদের ইনফিনিটিভ
ইনফিনিটিভ টু দিয়ে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারবো এটা তোমরা অবশ্যই নোট ডাউন করে নিতে পারো। এরপরে আমরা দেখব আমরা কিভাবে ফ্রেজ ইন অ্যাপোজিশন দিয়ে সিম্পল সেন্টেন্স করব। তাহলে এবারে আমরা সিম্পল সেন্টেন্সের 3 নম্বর রুলস দেখব, যেখানে আমরা নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন দিয়ে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি সেটা আমরা দেখব। দেখো আগে আমি এক্সাম্পল দেবো, তারপরে তোমাদের বোঝাবো। দেখো, রেহান ইজ মাই ফ্রেন্ড, রেহান হয় আমার বন্ধু। হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে একটা খুবই ভালো ছাত্র। তাহলে প্রথমে আমরা কি লিখতে পারি, রেহান কমা মাই ফ্রেন্ড কমা is a brilliant student। তাহলে এখানে আমরা যে নাউনটাকে ইউজ করব, তারপরে আমরা যে বাড়তি ইনফরমেশনটা এই সাবজেক্ট সম্পর্কে লিখব সেটাকে আমরা কমার মধ্যে রাখবো। তারপরে আমাদের যে সেন্টেন্স পার্ট সেটা লিখে দেবো। এটাই হয়ে যাবে আমাদের নাউন অথবা ফ্রেজ ইন অ্যাপোজিশন। যেটা আমাদের প্রথমে আমরা লিখছি একটা নাম, সেটা বোঝাচ্ছে নাউন। তারপরে তার যে বাড়তি ইনফরমেশন, যেই রেহান সেই মাই ফ্রেন্ড, দুটো ব্যক্তি একই, সেটাকে আমরা প্রথমে কমা দেব, তারপরে সেই ইনফরমেশনটুকু লিখব, তারপরে আবার কমা দেব, তারপরে বাকি যে সেন্টেন্সের পার্টটুকু লিখলেই হয়ে যাবে আমাদের নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন। এটাও হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? পরটা দেখা যাক তাহলে একই নিয়ম অনুযায়ী। শৈলেনবাবু ইজ মাই টিচার, শৈলেনবাবু আমার শিক্ষক। হি হ্যাজ রিটেন এ বুক, সে একটি বই লিখেছে। তাহলে সেই একই নিয়ম অনুযায়ী শৈলেনবাবু আমি যদি লিখি, কমা দিয়ে লিখব কি, মাই টিচার। যিনি শৈলেনবাবু তিনিই আমার টিচার, তাই সেই বাড়তি ইনফরমেশনটা আমরা কমার মধ্যে রাখবো। তারপরে হ্যাজ রিটেন এ বুক। ক্লিয়ার? আমাদের সিম্পল সেন্টেন্স কমপ্লিট। তাহলে পরেরটা দেখা যাক। সৌরভ গাঙ্গুলি ইজ এ গ্রেট ক্রিকেটার অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম, সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়ান ক্রিকেট টিমের একটা মহান ক্রিকেটার। হি হ্যাজ চেঞ্জড দ্য ইন্ডিয়ান ক্রিকেট, সে ইন্ডিয়ান ক্রিকেটকে চেঞ্জ করে দিয়েছে। তাহলে সৌরভ গাঙ্গুলি comma a great cricketer, a great cricketer of Indian cricket team, comma has changed the Indian cricket। তাহলে সৌরভ গাঙ্গুলি কমা এ গ্রেট ক্রিকেটার অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম, সৌরভ গাঙ্গুলি যে এ গ্রেট ক্রিকেটার অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম তাকেই বোঝাচ্ছে সাবজেক্টের পরে এই ইনফরমেশনটা। তারপরটা কি, যে সেন্টেন্সের পার্টটুকু আছে, হ্যাজ চেঞ্জড দ্য ইন্ডিয়ান ক্রিকেট, ইন্ডিয়ান ক্রিকেটকে পরিবর্তন করে দিয়েছে, হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স। তাহলে এত বড় সেন্টেন্সকেও আমরা সিম্পল সেন্টেন্স হিসাবে করতে পারি। পরেরটা কি, আই স দ্য ফেমাস অ্যাক্টর, আমি বিখ্যাত অ্যাক্টরকে দেখেছিলাম। হিজ নেম ওয়াজ শাহরুখ খান, তার নাম কি ছিল, শাহরুখ খান। তাহলে এটাকেও আমরা কি করতে পারি, আই স দ্য ফেমাস অ্যাক্টর, আই স দ্য ফেমাস অ্যাক্টর, কমা দিয়ে নামটা জাস্ট আমরা লিখে দেবো, শাহরুখ খান। আগে আমরা এখানে কমা দিচ্ছিলাম, এখন আমরা এখানে কমা দেবো, যেই অ্যাক্টর সেই হচ্ছে শাহরুখ খান। তাহলে আই স দ্য ফেমাস অ্যাক্টর কমা শাহরুখ খান হয়ে গেল আমাদের ফ্রেজ ইন অ্যাপোজিশন বা নাউন। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বর রুলস, তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। এরপরে আমরা 4 নম্বর রুলসে চলে আসবো, যেটা হচ্ছে কি নমিনেটিভ অ্যাবসলিউট। তাহলে এইবারে আমরা দেখব নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে কিভাবে সিম্পল সেন্টেন্স করা যায়। ক্লিয়ার? দেখো, ইট ওয়াজ এ হলিডে, এটা একটা ছুটির দিন ছিল। উই ওয়েন্ট টু অ্যান এক্সকারশন, আমরা একটা ভ্রমণে গেছিলাম। কিভাবে এটা করতে পারি, ইট কি ভার্ব আছে, বি, তাহলে কি নেবো আমরা, বিং ভার্বের সাথে আইএনজি যোগ করব বি ভার্বের সাথে। ইট বিং এ হলিডে কমা যা সেন্টেন্স আছে তাই, উই ওয়েন্ট টু অ্যান এক্সকারশন।
ইট বিং এ হলিডে মানে হচ্ছে এটা একটা ছুটির দিন হওয়ায়, ইট বিং এ হলিডে এটা একটা ছুটির দিন হওয়ায়। বিং আমরা কখন ইউজ করব সাবজেক্টের পর, সেটা যখন বি ভার্বে থাকবে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো থাকবে, তখন আমরা বি ভার্ব ইউজ করব ভার্বের সাথে আইএনজি যোগ সাবজেক্টের পর। যেমন ইট বিং এ হলিডে এটা একটা ছুটির দিন হয়, কমা, তাহলে এই বিংটা হয়ে গেল একটা নমিনেটিভ অ্যাবসলিউট, এটা একটা নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? পরটা দেখা যাক। ইট ওয়াজ এ রেনি ডে এটা একটা বৃষ্টির দিন ছিল। আই ডিড নট গো আউট অফ হোম আমি বাড়ির বাইরে যাইনি, তাহলে সেম রুলস, ইট বিং এ রেনি ডে, ইট বিং এ রেনি ডে, কমা, আই ডিড নট গো আউট অফ হোম আমি বাড়ির বাইরে যাইনি। ইট বিং এ রেনি ডে এটা একটা বৃষ্টির দিন হয়, বিং আমি বাড়ির বাইরে যাইনি, আই ডিড নট গো আউট অফ হোম। ক্লিয়ার? তাহলে এখানেও আছে কি বি ভার্বেরই একটা পার্ট ওয়াজ আছে, তাহলে বি ভার্ব থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব বি এর সাথে। এবার দেখো দ্য সান রোজ সূর্য উঠেছিল, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড কুয়াশা মিলিয়ে গেছিল। তাহলে রোজ আর ডিসঅ্যাপিয়ার্ড, রোজটা আমরা কি ভার্ব জানি, এটা হচ্ছে একটা ডু ভার্ব, তাহলে যখন ডু ভার্ব আসছে তখন আমাদের কি করতে হবে দেখো, দ্য সান হ্যাভিং, রোজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, দ্য সান হ্যাভিং রাইজেন, রাইজ রোজ রাইজেন, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। তাহলে কি দ্য সান হ্যাভিং রাইজেন, সূর্য ওঠার পর, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড কুয়াশা মিলিয়ে গেছিল। তাহলে যদি এটা ডু ভার্ব থাকে তাহলে আমাদের কি দিতে হবে, হ্যাভিং যোগ করতে হবে, তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হয়ে গেল আমাদের নমিনেটিভ অ্যাবসলিউট, একটা নন ফাইনাইট ভার্ব, তাই এটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। পার্টে দেখা যাক, দ্য হাউস কট ফায়ার বাড়িতে আগুন ধরে গেছিল, অল দ্য ফার্নিচার ওয়াজ বার্ন টু অ্যাসেস সমস্ত ফার্নিচার পুড়ে ছাই হয়ে গেছিল। তাহলে কট একটা ডু ভার্ব, তাহলে দ্য হাউস হ্যাভিং কট, the house having caught, the house having caught, comma, all the furniture was burned to ashes। তাহলে কি the house having caught fire বাড়িতে আগুন ধরার পর, all the furniture was burned to ashes সমস্ত ফার্নিচার পুড়ে ছাই হয়ে গেছিল, এটাও হয়ে গেল আমাদের কি নমিনেটিভ অ্যাবসলিউট। ক্লিয়ার? পরটা দেখা যাক, দ্য থিভস ওয়্যার কট বাই দ্য পুলিশ চোরগুলোকে কে ধরেছিল, পুলিশ, এটা হয়ে গেছে আমাদের একটা প্যাসিভ ভয়েসে লেখা আছে। এটা কিভাবে করতে হবে দেখো, দে সারেন্ডার্ড দ্য স্টোলেন প্রপার্টি তারা যে চুরি যেগুলো করেছিল সেই চুরির প্রপার্টিগুলোকে সারেন্ডার করে দিয়েছিল বা ফেরত দিয়ে দিয়েছিল। এটা যেহেতু আমাদের প্যাসিভে আছে, দেখো কি করতে হবে, হ্যাভিং বিন caught by the police, the thieves surrendered the stolen property। তাহলে কি এটা যেহেতু আমাদের প্যাসিভে আছে, আমরা যখন এটাকে নমিনেটিভ অ্যাবসলিউট করব তখন আমরা হ্যাভিং বিন দিয়ে শুরু করব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব, তারপরে যে পার্টটুকু আছে প্যাসিভের বাই দিয়ে সেটা লিখব, তারপরে কমা দেব, তারপরে দে মানে কি, দে মানে হচ্ছে এই থিপস, তাহলে এই থিপসটা লিখে সেই সেন্টেন্সটুকু লিখে দেবো, হয়ে যাবে আমাদের নমিনেটিভ অ্যাবসলিউট। ক্লিয়ার? তাহলে তোমরা মোটামুটি নমিনেটিভ অ্যাবসলিউটের একটা ধারণা ক্লিয়ার করতে পারলে। এরপরে আমরা দেখে নেব 5 নম্বর রুল, সেটা হচ্ছে জেরান্ড উইথ প্রেপোজিশন, সেটা কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স করব। তাহলে এখন আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করার 5 নম্বর রুলসটা দেখে নিই। দেখো, বাই ইউজিং এ প্রেপোজিশন উইথ এ নাউন অর জেরান্ড অর এ জেরান্ড, তার মানে কি একটা প্রেপোজিশনের সাথে হয় আমরা একটা নাউন ইউজ করব বা একটা জেরান্ড ইউজ করব সেটাকে সিম্পল সেন্টেন্স করার জন্য। কিভাবে দেখো, হি গেভ মি মানি সে আমাকে টাকা দিয়েছিল,
হি হেল্পড মি ইন দিস ওয়ে, সে এইভাবে আমাকে সাহায্য করেছিল। এটাকে আমরা কি বলতে পারি, হি হেল্পড মি উইথ মানি, সে আমাকে কি দিয়ে সাহায্য করেছিল, টাকা দিয়ে। এটাকে আমরা সিম্পল সেন্টেন্স করলাম। উইথ কি প্রেপোজিশন, মানি কি নাউন। আমি কি বলেছিলাম, প্রেপোজিশনের সাথে হয় নাউন থাকবে নয় জেরান্ড থাকবে। এবারে এটাকেই কিভাবে জেরান্ড দিয়ে করব দেখো। হি হেল্প মি উইথ মানি একটা লিখলাম, আর একটা কি করতে পারি, হি হেল্পড মি বাই গিভিং মানি। হি হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছিল, বাই গিভিং মানি, টাকা দিয়ে। তাহলে বাই প্রেপোজিশন, গিভিং জেরান্ড, হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার কনসেপ্ট? এই কনসেপ্ট তোমরা মনে রাখবে। পরের সেন্টেন্স দেখা যাক। উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছেছিলাম। দ্য ট্রেন হ্যাড লেফট বাই দ্যাট টাইম, সেই সময় কি ট্রেনটা ছেড়ে চলে গেছিল। তাহলে আমরা কি লিখতে পারি, before our reaching the station, the train had left. Before our reaching the station, আমাদের স্টেশনে পৌঁছানোর আগে the train had left, ট্রেন কি, দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা কি ছেড়ে চলে গেছিল স্টেশন। তাহলে বিফোর প্রেপোজিশন, রিচিং হয়ে গেল আমাদের জেরান্ড। বিফোর আওয়ার রিচিং দ্য স্টেশন, এখানে আমাদের আওয়ারের একটা কনসেপ্ট যোগ করতে হবে, যেহেতু কি বলেছে, উই রিচড দ্য স্টেশন। তাহলে আমাদের স্টেশনে পৌঁছানোর আগে, বিফোর আওয়ার রিচিং দ্য স্টেশন, বিফোর আওয়ার রিচিং দ্য স্টেশন, আমাদের পৌঁছানোর আগে দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেন ছেড়ে চলে গেছিল। আমাদের সিম্পল সেন্টেন্স করে দিলাম। পরেরটা দেখা যাক। ডক্টর বিসি রয় ওয়াজ এ ফেমাস ফিজিশিয়ান, বিধানচন্দ্র রয় ছিলেন একজন খুব বিখ্যাত ডাক্তার বা ফিজিশিয়ান। হি ওয়াজ দ্য সিএম অফ ওয়েস্ট বেঙ্গল, সে কি ছিল, ওয়েস্ট বেঙ্গলের সিএম ছিল। তাহলে এটাকে আমরা দুভাবে করতে পারি, দেখো। বিসাইডস, BESIDS, বিসাইডস বিং the famous physician, besides being the famous physician, Dr. B.C. Roy was the CM of West Bengal. তাহলে besides being, besides একটা প্রেপোজিশন, বিং হয়ে গেল আমাদের কি জেরান্ড। তাহলে বিসাইডস বিং দ্য ফেমাস ফিজিশিয়ান, তার মানে কি ফেমাস ফিজিশিয়ান হওয়ার পরেও, ফেমাস ফিজিশিয়ান হওয়ার পরেও বা ফেমাস ফিজিশিয়ান হওয়ার সত্ত্বেও ডক্টর বিসি রায় কি ছিলেন, ওয়াজ দ্য সিএম অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের সিএম ছিলেন। তাহলে বিসাইডের সাথে এস যোগ করতে হবে, কিন্তু অবশ্যই যেন মনে রাখো। তাহলে এটাকে আমরা অ্যাপার্ট ফ্রম বিংও করতে পারতাম, APART, apart from being, apart from being the famous physician। এই যে আমরা besides beingটাকে যদি আমরা না করি, আমরা যদি apart from being করি, তাও আমাদের সেন্টেন্স সঠিক, কারণ প্রেপোজিশনের পরেই আমরা বসাচ্ছি কি জেরান্ড। ক্লিয়ার? তাহলে apart from being the famous physician, ফেমাস ফিজিশিয়ান হওয়ার পরেও ডক্টর বিসি রয় কি ছিলেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম। তাহলে এই কনসেপ্ট মনে রাখবে তোমরা। পরেরটা দেখা যাক। হি ফেইলড অ্যাট দ্য এক্সামিনেশন, সে এক্সামিনেশনে ব্যর্থ হয়েছিল, পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। হি হার্ড দ্য নিউজ, সে খবরটা শুনেছিল। হি ব্রোক ইনটু টিয়ার্স, সে কান্নায় ভেঙে পড়েছিল। এটাকে আমরা কিভাবে করতে পারি, অন হিয়ারিং দ্য নিউজ of his failure at the
examination he broke into tears। তাহলে কি on hearing the news of his failure, তার on hearing the news of his failure at the examination, পরীক্ষায় তার ব্যর্থতার খবর শুনে on hearing the news of his failure, তার ব্যর্থতার খবর শুনে পরীক্ষায় কমা he broke into tears, সে কান্নায় ভেঙে পড়েছিল। তাহলে প্রেপোজিশনের পরে কিভাবে আমরা নাউন আর জেরান্ডের কনসেপ্ট দিয়ে সিম্পল সেন্টেন্স তৈরি করি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইবারে আমরা সবথেকে লাস্ট কনসেপ্টে চলে যাব, সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে কিভাবে করতে হয় এক্ষুনি আমরা দেখে নেব। তাহলে এবারে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করার একদম লাস্ট 6 নম্বর নিয়মটা দেখে নেব। চলো দেখা যাক। বাই ইউজিং অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কোনো একটা অ্যাডভার্বের ইউজ করব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের ইউজ করব সেই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স করার জন্য। কীরকমভাবে দেখো, হি ইজ সার্ভিং হিজ প্যারেন্টস, সে তার পিতামাতার সেবা করছে। হি ইজ ভেরি হার্টি ইন দিস রেসপেক্ট, সে এই বিষয়ে খুবই যত্নবান। এটাকে আমরা কিভাবে করব দেখা যাক। দেখো, হি ইজ সার্ভিং his parents heartily, মানে কি সে আন্তরিকতার সহিত তার পিতামাতার দেখাশোনা করছে। তাহলে হার্টিলি হয়ে গেল কি আমাদের অ্যাডভার্ব। হি ইজ সার্ভিং হিজ প্যারেন্টস, সে তার পিতামাতার সেবা করছে। হি ইজ ভেরি হার্টি ইন দিস রেসপেক্ট, সে এই বিষয়ে খুবই যত্নবান। ক্লিয়ার? তাহলে হি ইজ সার্ভিং হিজ প্যারেন্টস হার্টিলি, সে খুব যত্নের সহিত তার পিতামাতার সেবা করছে। ক্লিয়ার? অ্যাডভার্ব দিয়ে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স করলাম পরেরটা দেখা যাক। হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল। ইট ওয়াজ মর্নিং দেন, তখন ছিল কি সকালবেলা। তাহলে কি হি কেম টু মি ইন দ্য মর্নিং, সে আমার কাছে কখন এসেছিল? মর্নিং, সকালবেলা হয়ে গেল কি আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো। পরেরটা দেখা যাক। উই লেফট হোম, আমরা বাড়ি ছেড়ে দিয়েছিলাম। উই টুক অল আওয়ার বিলঙ্গিংস, আমরা সাথে সাথে সমস্ত আমাদের যে বিলঙ্গিংস আসবাবপত্র সেগুলোও আমরা সব তল্পিতল্পা করে নিয়ে নিয়েছিলাম। কিভাবে এটাকে আমরা সিম্পল করব? উই লেফট হোম উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। উই লেফট হোম উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, মানে কি আমরা তল্পিতল্পা সমেত বাড়ি ছেড়ে দিয়েছিলাম। হয়ে গেল আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো। তোমরা যারা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ফ্রেজের কনসেপ্ট জানো না, ফ্রেজের ক্লাস আছে, ওটা দেখে নিতে পারো। পরেরটা দেখা যাক। হি হ্যাজ বিন পানিশড, সে শাস্তি পেয়েছে। দ্য পানিশমেন্ট ওয়াজ আনজাস্ট, সে যে পানিশমেন্টটা পেয়েছে সেটা আনজাস্ট, মানে ন্যায়সঙ্গত নয়। এটাকে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স করব দেখা যাক। হি হ্যাজ বিন আনজাস্টলি পানিশড, মানে কি তাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে। হি হ্যাজ বিন পানিশড, তাকে শাস্তি দেওয়া হয়েছে। দ্য পানিশমেন্ট ওয়াজ আনজাস্ট, পানিশমেন্টটা কি ন্যায়সঙ্গত ছিল না। তাহলে কি হি হ্যাজ বিন আনজাস্টলি, তাকে অন্যায়ভাবে পানিশড করা হয়েছে। তাহলে আনজাস্টলি হয়ে গেল কি আমাদের অ্যাডভার্ব। ক্লিয়ার? পরটা দেখা যাক। হি ইজ রিচ, সে ধনী। হি ক্যান বাই এ কার, কিভাবে আমরা করব? সে একটি গাড়ি কিনতে পারে। এটাকে কনসেপ্ট একটু আলাদা। দেখো, হি ইজ রিচ এনাফ, হি ইজ রিচ এনাফ টু বাই এ কার। রিচ এনাফ, সে এতই ধনী লোক যে সে একটা গাড়ি কিনতে পারে। ক্লিয়ার? এখানে আমরা সব অনেক সময় অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে ইনাফ ইউজ করি। ইনাফ ইউজ করে সেটাকে সিম্পল সেন্টেন্স করি এটা বোঝানোর জন্য যে সে এতই ধনী যে সে একটা গাড়ি কিনতে পারে। তাহলে রিচটা কি আমাদের একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এই অ্যাডজেক্টিভ তার সাথে এনাফ
বসিয়েও আমরা একটা অ্যাডভার্বের মতো পরিবেশ তৈরি করতে পারি যাতে আমরা একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে তোমরা এই এনাফের কনসেপ্ট, যে কোনো অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের আগে বসালে কীরকমভাবে আমরা ইউজ করছি এই কনসেপ্টটা তোমরা জেনে রাখবে। পরেরটা কি? হি ইজ ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান। হি ক্যান সলভ দ্য ম্যাথ, সে ম্যাথটাকে সলভ করতে পারে। তাহলে একই কনসেপ্ট, হি ইজ ইন্টেলিজেন্ট এনাফ, হি ইজ ইন্টেলিজেন্ট এনাফ টু সলভ দ্য প্রবলেম। তাহলে সে এতই বেশি বুদ্ধিমান যে সে ম্যাথটা সলভ করতে পারে। তাহলে আশা করছি তোমাদের ইনাফের কনসেপ্টও ক্লিয়ার। তাহলে এর সাথে সাথে আমরা যে 6টা সিম্পল সেন্টেন্সের কনসেপ্ট দেখবো বলেছিলাম, 6টা কনসেপ্টই আমাদের ক্লিয়ার। এরপরে তোমরা যারা বুঝতে পারবে না তারা আমায় কল করবে, ফোন করবে, কমেন্ট করবে। যদি যে কোনো সমস্যা সিম্পল সেন্টেন্স সম্পর্কে বুঝতে আমাকে ফোন করবে, আমি তোমাদের বলে দেবো। কারণ এই কনসেপ্ট আর একটাভাবে করা যায়। কিভাবে করা যায় এটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। আমি ছোটোবেলায় কি করতাম, যখন আমি ক্লাস 11-12-এ পড়তাম তখন আমি করতাম কি, অনেক কনসেপ্ট আমি বুঝতে পারতাম না, তখন আমি চেষ্টা করতাম ওই সিকোয়েন্সটা ধরে একটা সেন্টেন্স তৈরি করে দেওয়ার। ধরো এখানে আমরা একটা অ্যাডভার্ব দিয়ে করেছি, আমরা অনেক সময় তো মনে থাকে না কোনটা অ্যাডভার্ব দিয়ে কীভাবে করছি, কোনটা কীভাবে জেরান্ড দিয়ে করছি। আমরা ওই সিকোয়েন্স বা ওই সেন্টেন্সটার ধাঁচটা যদি মনে রাখতে পারি, ওই সেন্টেন্সের গঠনটা কিভাবে হয়েছে সেইটা যদি মনে রাখতে পারি, বা তার মিনিংটাও যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো সেন্টেন্সকে যদি সিম্পল সেন্টেন্সে কম্বাইন করতে বলে আমরা করে দিতে পারবো। তাই তোমরা যারা একটু কনসেপ্ট বুঝতে অসুবিধা হবে তোমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারো। বা যদি তোমাদের মনে হয় না আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, ভিডিও দেখে কনসেপ্ট যদি ক্লিয়ার নাও হয় তোমরা আমায় যে কোনো সময় ফোন করবে, আমি তোমায় কনসেপ্ট বুঝিয়ে দেবো। সবথেকে ভালো হয় তোমরা আমায় হোয়াটসঅ্যাপ করে রাখলে, তাহলে আমার সময় মতো আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। বা আরও ভালো হয় তোমরা কমেন্ট করবে, কমেন্ট করলে কি হবে, আমি তোমাদের প্রবলেমটা বুঝতে পেরে যাব। তাহলে আশা করছি তোমাদের এই যে সিম্পল সেন্টেন্সের বিভিন্ন কনসেপ্ট এটা তোমরা বুঝতে পেরেছো বা ক্লাসে তোমাদের ভালো লেগেছে। এরপরে কিন্তু আমরা ক্লজে ঢুকে যাব, কারণ ক্লজ না শিখলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স শিখতে পারবো না। যা ক্লজ তাই কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এর পরের ক্লাস থেকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স আর ক্লজকে একসাথে মিশিয়ে শিখব, তারপরে আমরা কম্পাউন্ডে যাব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।